আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করলাম। শায়েখ জাকারিয়া হুসাইন শায়েখ আমাদেরকে আবার কন্টিনিউ করবেন দ্বিতীয় পর্বে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় এবং এই পর্ব শেষে আমরা আবার প্রশ্নোত্তর পর্বে ইনশাল্লাহ প্রবেশ করব। ভাইয়েরা প্রশ্ন রেডি রাখবেন। শায়েখ ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে। জাযাকাল্লাহু খাইর। শায়েখ শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা শুনছিলাম বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় এ বিষয় নিয়ে। খুবই তাত্ত্বিক এবং গবেষণাধর্মী একটি বিষয়। এ বিষয় নিয়ে খুব অল্প সময়ে যে বিস্তারিত আলোচনা করতে পারবো এটা একেবারেই অসম্ভব। এবং এটা আসলেই সম্ভব নয়। আমি খুবই সামারাইজড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, মানে খুবই সংক্ষেপে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে এসে শেষের দিকে এগিয়ে যাব। তবে আমার একটা চিন্তা রয়েছে, সেটি হচ্ছে যে ক্লাস 1 থেকে শুধুমাত্র আমি বড় বড় পরীক্ষা যেগুলো, সেই পরীক্ষাগুলোর কথা উল্লেখ করব। সেটি হচ্ছে 1 থেকে অনার্স পর্যন্ত একটা ছাত্র কিভাবে তার জীবন পরিচালনা করতে পারে বা তাকে পড়াশোনা কিভাবে করবে, রেজাল্ট কিভাবে হওয়া উচিত। এখানে একটু আমি উল্লেখ করি আপনাদের সম্মুখে। সেটা হচ্ছে, এটা বলার আগেই বলতে হবে যেটা, আহ, আমাদের দেশের বেকারত্ব নিয়ে কথা বলতে হবে। আমাদের নেপোলিয়নের একটি বিখ্যাত উক্তি রয়েছে, সেটি হচ্ছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে পড়ে গেছি, নকল আর ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে, বর্তমান প্রেক্ষাপটে তার উক্তিটি যদি আমরা নকল করি, তাহলে উক্তিটা এমন হতে পারে, তোমরা একটা আমাকে শিক্ষিত জাতি দাও, আমি তোমাদেরকে অচল, বেকার, কর্মহীন কর্মহীন এই জাতীয় বেকার উপহার দেব। এখন এরপরে আক্ষেপ করে আমাদের সন্তানরা বলবে, হে শিক্ষা, তুমি মরে মরে শুধু শিক্ষিত বেকারই তৈরি করেছো, দেওনি কোনো কর্মসংস্থানের সুযোগ। এইভাবে আক্ষেপ করতে করতে আমাদের শিক্ষিত ছেলেরা বলতে থাকবে, বেকার ছেলেরা, শিক্ষিত বেকার ছেলেরা এইভাবে বলতে থাকবে বিভিন্নভাবে বিভিন্ন কথা। কিন্তু তারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পাবে না। আমি যেটা এখন বলতে চাচ্ছি, আমাদের দেশে এত বেকার, শিক্ষিত বেকার হওয়ার কারণ কি? শিক্ষিত বেকার হওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শিক্ষা ব্যবস্থা এমন স্তরের করেছি, প্রত্যেকের টার্গেট একই হয়। আমরা প্রত্যেকেই যারা অনার্স মাস্টার্স পাশ করি, তাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাডমিন ক্যাডার হতে চাই, আমরা শিক্ষা ক্যাডার হতে চাই, প্রত্যেকেই বড় বড় জায়গায় উঠতে চাই। কিন্তু একটা ক্লাসের ফার্স্ট বয়, সেও টার্গেট করে আমি ক্যাডার হব, ক্লাসের লাস্ট বয় সেও টার্গেট করে আমি ক্যাডার হব। এটা নিরূপণ করার ক্রাইটেরিয়া কেমন হতে পারে? একটু দেখুন। আগের আমলে আমরা যখন আমাদের বাপদাদার আমলের কথা দেখেছি, তখন আমরা বাস্তবিকভাবে যেটা দেখেছি, যে কেউ যদি ইন্টার পাশ করতো, 8 পাশ করতো, এসএসসি পাশ করতো, তাহলে তাকে দেখতে আসতো অন্যান্য বহু দূর দূর থেকে গ্রামের মানুষেরা তাকে দেখতে আসতো, যে অমুক গ্রামে একজন ইন্টার পাশ করেছে, অমুক গ্রামে একজন এসএসসি পাশ করেছে, অমুক গ্রামে একজন অনার্স পাশ করেছে, অমুক গ্রামে একজন মাস্টার্স পাশ করেছে। এর পরবর্তীতে ক্লাস 5-এ, ক্লাস এসএসসি তে যখন কেউ পাশ করতো কেউ, তখন দেখা যেত যে অমুক গ্রামে একজন পাশ করেছে। পাশ করলেই নিজেকে গর্ব বোধ করতো যে আমি পাশ করেছি। এর পরবর্তীতে যখন কেউ জিপিএ 5 পাইতো, তখন বলা হতো খুবই ব্রিলিয়ান্ট, জিপিএ 5 পেয়েছে। এরপরে এমন একটা সময় আসলো, যেই সময় গোল্ডেন এ প্লাস পাইলেও মনে হয় যে খুবই সাধারণ একটা রেজাল্ট, যদিও গোল্ডেন এ প্লাস এর উপরে আর কোনো রেজাল্টই হয় না। এরপরে গোল্ডেন এ প্লাস কেও আমরা দুধ ভাত মনে করতে শুরু করলাম, খুবই সাধারণ একটা বিষয় মনে করতে শুরু করলাম। যদি কেউ 4 পয়েন্ট পায়, তাহলে বাবা মা লজ্জায় মুখ মলিন হয়ে যেত। ঠিক যেমনি জাহেলিয়াতের যুগে নারী সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা মার মুখ কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, যে জীবন্ত পুঁতে ফেলতো ওই কন্যা সন্তানকে।
একটা লজ্জার বিষয় হচ্ছে সি 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 সি, আমার মেয়ে সন্তান হয়েছে, আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা আমার জন্য খুব লজ্জার একটা বিষয়। ঠিক তেমনি এমন একটা সময় আমরা পার করেছি বা পার করেছি কিছুদিন আগেও, সেটি হচ্ছে যে সি সি সি, আমার ছেলে জিপিএ 5 পায়নি, আমার ছেলে গোল্ডেন A+ পায়নি, এটা আমার জন্য খুব লজ্জার বিষয়। এই পরিস্থিতিতে আমরা চলে গিয়েছিলাম একজন। কিন্তু আমরা যখন এই পরিস্থিতিতে যাব, একটা ছেলে যখন গোল্ডেন A+ পাবে তখন সে বাংলাদেশের টপ ক্লাস স্টুডেন্টদের মধ্যে একজন হওয়ার কথা। কিন্তু আমি জাকারিয়া, আমাকে জিজ্ঞাসা করা হলো তুমি জিপিএ 5 পেয়েছো, ইংরেজি বলো। তখন আমি বলছি আই এম জিপিএ 5। আমি হচ্ছে এই লেভেলের জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট। তাহলে আমাদের শিক্ষার মান কোন জায়গায় গিয়েছে? এখন আমার কথা হচ্ছে আমরা 1 থেকে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোন স্ট্রাকচারে সাজাবো। প্রথমতই আমাদের ক্লাস 5-এ যারা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা পড়াশোনা করবে, তাদেরকে প্রত্যেক ক্লাসে আমরা উঠার সময় মান যাচাই করে সেইভাবে তৈরি করে ক্লাস 5 পাস করাবো। ক্লাস 5-এর পর যারা 6-এ উঠবে, তারা এত সুন্দরভাবে পড়াশোনা করবে যেন 6-এর মানেই হয়। শুধু আমি কথা সংক্ষেপ করার জন্য ক্লাস একটু ইয়ে করি। সেটি হচ্ছে যখন ক্লাস 8-এ কোনো স্টুডেন্ট পড়বে, 8-এ যখন পড়বে তখন সকল স্টুডেন্টদের মধ্যে থেকে বাছাই করে যারা টপ ক্লাস তাদেরকেই শুধু পাশ করাতে হবে, বাকিগুলো ওখানেই ফেল করবে, তারা আর পাশ করতে পারবে না। অর্থাৎ তারা ক্লাস 8 পাশ করে, আমাদের অনেক সার্কুলার আছে চাকরিতে, যেখানে 8 পাশ করলে অমুক চাকরি পাবে, অর্থাৎ পিয়নের চাকরি পাবে, অর্থাৎ টি বয়ের চাকরি পাবে, মেসেঞ্জারের চাকরি পাবে, বা একটা ক্লিনারের চাকরি পাবে, দাপ্তরিক চাকরি পাবে, এরকম অনেক বিষয় থাকে। যখন একজন ক্লাস 8 পাশ করবে, তখন সে চিন্তা করবে আমি এসএসসি পাশ করার মতো যোগ্য না, আমার মেধা ওই লেভেলের না যে আমি এসএসসি পাশ করব, অতএব এখানে আমি স্টপ। 8 পাশ করে সে থেমে যাবে। এরপরে এসএসসিতে গিয়ে এত ছাত্ররা চাপ হবে না। এসএসসি যখন কেউ পাশ করবে, তখন তাকে আরো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, যেন তারা ইন্টারে যারা উঠবে তারা চিন্তা করতে পারে যে আমরা টপ লেভেলের স্টুডেন্ট। যারা ইন্টার পাস করবে তারা যেন মনে করে যে আমরা এই বাংলাদেশের সেরা স্টুডেন্ট, আমাদের উপরে আর কোনো স্টুডেন্ট নেই। এই লেভেলের স্টুডেন্টরা ইন্টার পাস করবে। ইউনিভার্সিটিতে যখন যাবে তখন আর এই লেভেলের পড়াশোনা নয়। আমাদের দেশের ইউনিভার্সিটিতে যেগুলো পড়া হয়, এই বাচ্চাকালে যেরকম আমরা পড়াশোনা করেছি মুখস্থ করা, সেই মুখস্থ বিদ্যার মতো, কিন্তু ইউনিভার্সিটিটা হওয়া উচিত ছিল গবেষণার জায়গা। এখানে এই যে আমি আপনাদেরকে বললাম যে বিষয়গুলো, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থাতে কি কি সমস্যা রয়েছে, আমাদের ছাত্ররা কার আদর্শ ফলো ফলো করবে, এটা নিয়ে একটা গবেষণা হবে। আমাদের সুশিক্ষার অভাব, এই বিষয় নিয়ে আরেকটা গবেষণা হবে। আমাদের শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে, এটা নিয়ে আরেকটা গবেষণা হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা নিয়ে আরেকটা গবেষণা হবে। আমাদের বেকারত্বের প্রভাব কিভাবে দূর করা যায়, এটা নিয়ে আরেকটা গবেষণা হবে। অপসংস্কৃতি কিভাবে রোধ করা যায়, এটা নিয়ে গবেষণা হবে। পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকবো কিভাবে, এটা নিয়ে গবেষণা হবে। মাদক থেকে বেঁচে থাকবো কিভাবে, এটা নিয়ে গবেষণা হবে। অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকবো কিভাবে, এটা নিয়ে গবেষণা হবে। দুর্নীতি অনৈতিকতা থেকে বেঁচে থাকবো কিভাবে, আমাদের দেশ বাঁচবে কিভাবে, চাঁদাবাজি থেকে আমাদের দেশ বাঁচবে কিভাবে, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে যখন একজন ছেলে অনার্সে পড়াশোনা করবে, সেই অবস্থায় সে গবেষণা করবে এবং গবেষক হিসাবে সে রূপান্তরিত হবে। সে অনার্স শেষ করতে করতে পুরো দেশের একবারে দেশ পরিচালনা করার জন্য, একবারে যখন আমরা একটা কাঠ কাটি, কাঠ কাটার পরে একটা গাছ যখন কেটে ফেলি, গাছের উপরে দেখা যায় লাল এবং ভিতরে দেখা যায় কাঠগুলো কালো হয়ে গিয়েছে, ওই কালোগুলোকে আমরা বলি সার হয়ে গিয়েছে। একটা ছাত্র যখন অনার্স পাশ করে ফেলবে, তখন সে ওই সারে রূপান্তরিত হবে। ওই কাঠ, মেইন কাঠ যেটা, সেই কাঠে পরিণত হবে, যেখানে ঘুণ ধরার আর কোনো সুযোগ থাকবে না। ওই লেভেলের স্টুডেন্টরা যখন অনার্স পাশ করবে, তখন তারা বাংলাদেশের বড় বড় সেক্টর গুলোতে তারা হেড হিসাবে জয়েন করবে। তখন দেখা যাবে যে যেই লেভেলের মেধাবী, যে যেই লেভেলে আছে, সে সেই লেভেলের চিন্তা করা শিখবে। ওই লেভেল পর্যন্ত সে সে তার চিন্তা ক্ষমতা নিয়ে যেতে পারবে। যদি আমরা এইভাবে
আমাদের শিক্ষা সেক্টরকে তাকে সাজাতে পারি, তাহলে আমরা আশা করছি আমাদের শিক্ষা সেক্টরে কিছুটা উন্নতি হতে পারে। নকল প্রতিরোধ করতে হবে। আমাদের দেশের আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজাতে হবে যেন একজন ছাত্র প্রকৃত ছাত্র হয়ে উঠতে পারে। শিক্ষা শিক্ষাঙ্গনে গণরুম, গেস্ট রুম এগুলো থেকে দূরে রাখতে হবে, এগুলো থেকে মুক্ত করতে হবে শিক্ষা সেক্টরকে। একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে আগাবো। সেটি হচ্ছে, আমাদের দেশে যারা ছাত্র রয়েছে তাদের জানতে হবে আমরা কার আদর্শ ফলো করব। কার আদর্শ ফলো করব? এখানে আমরা মুসলমান না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা আস্তিক নয়, আমরা নাস্তিক নয়। সকল ধর্মের বাইরে গিয়ে যদি আমরা মানুষের সম্মুখে একজন মানুষকে পরিচয় করে দেই, যেই মানুষটা সকলের জন্যই আদর্শিত ব্যক্তি হতে পারে, সেই মানুষটা কে হতে পারে? আমরা যদি গবেষণা করি গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে, এই চিন্তা যদি আমরা করি, তাহলে কার নাম আসতে পারে? আমরা মুসলমান হিসাবে কথা বলবো না, আমরা ইহুদি হিসাবে কথা বলবো না, আমরা খ্রিস্টান হিসাবে কথা বলবো না, বরং আমরা নিরপেক্ষ হিসাবে যদি কথা বলি, তাহলে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে রয়েছে? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ এখন আছে, যত মানুষ আসবে, এত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? যদি আমরা এর তালিকা করতে যাই, তাহলে আমরা মুসলমানদের কোনো তালিকা নয়, বরং পাশ্চাত্যের ওই ইহুদিদের, তাদের যদি তালিকা আমরা দেখি, তাহলেই আমরা পাবো পিকে হিট্রির লেখা একটি বই, সেটি হচ্ছে 100 মনীষীর জীবনী। শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। তিনি লিখতে গিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন। যেহেতু আমরা মুসলমানরা গবেষণা করে এই বই বের করিনি, এই 100 জনকে সিরিয়াল করিনি, তারাই করেছে, সেহেতু আমরা বলতেই পারি যে তাদের গবেষণা ঠিক রয়েছে। তাহলে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক নির্বিশেষে প্রত্যেকের জন্য একজন আদর্শিত ব্যক্তি ফিক্সড করে দিতে পারি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা গোটা বাংলাদেশকে চালাতে পারি, তাহলে আমরা একটা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো এবং সুন্দর একটি জাতি আমরা মানুষকে উপহার দিতে পারবো, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো। আমাদের করণীয় সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলি। সেটি হচ্ছে যে আমাদের কিছু করণীয় রয়েছে, যেটা আমরা সালমান রহমান ইসলামিক একাডেমিতে আমরা এটার বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সেটি হচ্ছে, শুধু মুখস্থ আমরা করাবো না ছাত্রদেরকে, যতটুকু মুখস্থ করানোর ততটুকু মুখস্থ করাবো, এবং যতটুকু বুঝানোর ততটুকু আমরা বুঝাবো। খেলতে খেলতে পড়ানো, খেলাধুলার মাধ্যমে পড়ানো, শরীর চর্চার মাধ্যমে পড়ানো, এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করতে করতে তাদেরকে পড়ানো, নদীতে মাছ ধরতে ধরতে পড়ানো। অর্থাৎ তারা এমন ভাবে পড়াশোনা করবে যে তারা বুঝতেই পারবে না যে আমি পড়াশোনা করছি, কিন্তু তাদের পড়াশোনা হয়ে গিয়েছে। যেমন আমাদের ক্লাসরুমের একটা কথা বলি, সেটি হচ্ছে আমাদের ক্লাসরুমে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে ঘুমের আদব কি, কিভাবে আমরা ঘুমাবো, কিভাবে আমরা ঘুমাবো। যখন ছাত্রদেরকে বলা হচ্ছে স্লিপিং স্লিপিং স্লিপিং, তখন এই স্লিপ শব্দটার অর্থ কি সে সেটা বুঝে ফেলছে। তখন তারা সরাসরি শুয়ে পড়ছে ক্লাসরুমে। সেখানে টেবিল চেয়ার নেই, ফ্লোরিং করে তারা পড়াশোনা করছে। সেখানে তারা সরাসরি শুয়ে পড়লো। এবার যখন বললো তাদেরকে এবার ঘুম থেকে উঠলে কি করতে হয়, একজন উঠে এভাবে চোখ মুছলো, তখন তাদেরকে বলা হয় না, চোখ মোছা যাবে না, বরং কি করতে হবে, প্রথমে কিভাবে শুতে হবে, ডান কাতে ঘুমাবে, গালের নিচে হাত দিয়ে ডান কাতে ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে উঠবে, ওঠার পরে দোয়া পাঠ করবে, সেই দোয়া পাঠ করবে একেবারে বাস্তবিক অর্থে যেভাবে করতে হয়। পানি পান করার নিয়ম কয়টি? প্রথমে ডান হাতে গ্লাস ধরবে, বসে পানি পান করবে, বিসমিল্লাহ বলে পান করবে, 3 নিঃশ্বাসে পানি পান করবে, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবে। শুধু এটা মুখস্থ করা নয়, তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে এইভাবে, কিভাবে তারা এই সুন্নাত গুলোকে ফলো করবে, কিভাবে এই সুন্নাত গুলোকে তারা আঁকড়ে ধরবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিক্যাল তাদেরকে শিখাতে পারি, তাহলে এই ছাত্ররা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। প্রতিদিন তাদেরকে নতুন কিছু শিখাতে হবে, এক্সট্রা বই পড়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
সময়ের মূল্য তাদেরকে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের নীতি নৈতিকতা, শৃঙ্খলা তাদের কিভাবে থাকবে সেটার ব্যবস্থা করতে হবে। আদর্শ যেন তারা আদর্শচ্যুত যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই এই বিষয় নিয়ে সামনের দিন আরো কথা বলবো, যে শিক্ষার্থীদের করণীয় কি কি রয়েছে বিস্তারিত আমরা একদিন আলোচনা করতে পারবো। অভিভাবকদের কি কি করণীয় রয়েছে, সরকারের কি কি করণীয় রয়েছে। এবং আমি শুধু এক বাক্যে বলে দিই সময় শেষের দিকে, সেটি হচ্ছে সরকার কি কি করতে পারে। সরকারের এখানে অবশ্যই বাজেট বৃদ্ধি করতে হবে, শিক্ষা কার্যক্রম দীর্ঘমেয়াদী করতে হবে, শিক্ষা কার্যক্রম স্থিতিশীল করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে। এবং আমরা যদি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান বিশ্বের সাথে গোটা পৃথিবীতে যেগুলো ন্যাশনাল ওয়াইজ যেগুলো কম্পিটিটর রয়েছে এবং র্যাঙ্কিং এ যেগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে ফলো করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং গবেষণামূলক শিক্ষা কারিকুলাম যদি তাদেরকে দিতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করছি। পরিশেষে একটি বাক্য বলেই আমি আমার কথা শেষ করব, সেটি হচ্ছে আমাদের প্রথমতই জ্ঞান প্লাস নৈতিকতা প্লাস দক্ষতা, প্রযুক্তি, দেশপ্রেম, মানবিকতা, এগুলোর সমন্বয়ে আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হয়ে উঠবে। কিন্তু আমরা অনেকেই বলছি এগুলোর সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হয়ে উঠবে, কিন্তু আমি এটার সাথে আরো একটি কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে আমাদের জ্ঞান, নৈতিকতা, দক্ষতা, প্রযুক্তি এবং দেশপ্রেম সাথে সাথে মানবিকতা, এর সাথে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যুক্ত করে দিতে পারি, ইসলামের আদর্শ যুক্ত করে দিতে পারি, তাহলে যেহেতু পৃথিবীতে চ্যালেঞ্জিং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে এবং ইসলামিক শিক্ষাকে এখানে আমরা বাধ্যতামূলক করতে পারি, তাহলে অবশ্যই আমরা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। রাব্বিল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এই পর্বে শায়েকের কাছে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তো আপনাদের দিনী ভাইরা যারা প্রশ্ন করবেন, আপনারা এক এক করে প্রশ্ন করতে পারেন। শায়েক ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদের যথোপযুক্ত কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে উত্তর দেওয়া এই বিষয়ের উপরে। যে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করেন। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা সাহেবকে ছেড়ে দেই। কারো প্রশ্ন নাই মনে হয়? কারো মনে হয় প্রশ্ন নাই, জি। প্রশ্ন অবস্থায় সাহেবকে ছেড়ে দেই। রাত হয়ে গেছে, আচ্ছা। 11টা জি। 13 বাজে। আচ্ছা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। পরিশেষে যেহেতু কথা বললাম, আমার ছোট্ট একটা পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করি শেষ মুহূর্তে। জি, জাযাকাল্লাহু সমস্যা নেই। সেটি হচ্ছে আমরা আহ, ছোট্ট একটি কথা বলতে ভুলে গিয়েছি, এটা ভিতরেও বলা যেত। সেটি হচ্ছে যে আমরা অনেকেই বিড়াল লালন পালন করি। আমার সৌদিতে এক রিলেটিভ আছে, তিনি একদিন আমাকে বললেন যে বিড়ালের চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে গিয়ে 20,000 টাকা খরচ হয়েছে একদিনে। আমি মনে করলাম যে হ্যাঁ, পশু লালন পালন অবশ্যই করতে হবে, তবে আপনি কোনটা আগে করবেন, মানুষ লালন পালন আগে করবেন না পশু লালন পালন আগে করবেন, গুরুত্ব কোনটা বেশি? এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা গ্রামে গ্রামে ঘুরে যেটা দেখেছি, অনেক মেধাবী মানুষ রয়েছে, অনেক বিচক্ষণ মানুষ রয়েছে যারা টাকার অভাবে পড়তে পারছে না। অনেক এতিম রয়েছে। আমরা সালমা রহমান ইসলামিক একাডেমি থেকে যে চিন্তা ভাবনা করেছি, সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ 50 জন থেকে 100 জন এতিমের ব্যবস্থা, এতিমকে আমরা ভর্তি নিব এখানে। আমাদের আমরা যারা এখানে আছি তারা, যাদের মধ্যে এতিম আছে বা অভাবী আছে, দুঃখী মানুষজন আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদেরকে ভর্তি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে নাম্বার 1।
আর নাম্বার টু হচ্ছে আমরা যারা অনেক জায়গায় টাকা খরচ করি আমরা যেন আমরা যদি চেষ্টা করবো ইনশাল্লাহ একজন এতিমের দায়িত্ব নেওয়ার, 2 জন 5 জন 10 জন এতিমের দায়িত্ব নেওয়ার, যেন এই এতিম মিসকিন এবং দরিদ্র মানুষ যারা রয়েছে তাদের এমন ভাবে আমরা শিক্ষিত গড়ে তুলতে পারি যেন তারা এই জাতির কর্ণধার হয়ে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি ওয়ালাইকুম বলেন। আসসালাম ওয়া কি বলেন? রাহমাতুল্লাহ। জি, সাদুল ভাই বলেন। বলছি যে এই মাথা মাসে করা যে এখান থেকে আবার সামনে আনা, মানে এই হাদিসটা কি কত নাম্বার হাদিস, এটা হচ্ছে জানার। আর এই প্রশ্নের ভিতরে একটা কথা হলো কি, এই যে শুধু হলো একবার এরকম মাথা করলে হয়ে যাবে নাকি, এই এই হাদিস শুনতে জানতে চাচ্ছি। আরে মাথা এরকম মাথা করলে হয়ে যাবে নাকি? শেষের কথাটা বুঝিনি। শুধু মাথা বলছে একবার এভাবে মাথা করলে হয়ে যাবে নাকি, মানে সামনে না আনলে হবে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে মাথা হচ্ছে, এভাবে করলে হবে কিনা? হ্যাঁ এখানে হচ্ছে আপনার আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাথা মাসাহ করা, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করার কথা বলেছে। এখানে আমাদের মাযহাবী ভাইয়েরা কিছু কথা বলছেন, সেটা হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করলেই হয়ে যায়। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসে মাথা মাসাহ করার যে ভাগ করা হয়েছে মাথাকে, এই মাথাকে কোথাও ভাগ করা হয়নি। আমরা যদি মাথা মাসাহ করি তাহলে একবারে সামনে থেকে পিছনে যাব, পিছন থেকে আবার সামনে আসব চুলের গোড়ালি পর্যন্ত। এইভাবে আমরা মাথা মাসাহ করব ইনশাআল্লাহ। আমরা মাথার ভাগ করব না। এটা হচ্ছে আহ আহ, এটা হচ্ছে মাথা মাসাহ করার যে সিস্টেম সেটা। আর ইনশাআল্লাহ হাদিস নাম্বারটা আমার আহ, মনে নাই এখানে, আমি ইনশাআল্লাহ ওটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আহ মাথা মাসাহ করার মেন সিস্টেম হচ্ছে এটা, পুরো মাথাটাই মাসাহ করতে হবে। জি জি, এক ভাই আমি বলছি, উনি বলতেছে যে না, একবার এভাবে দিলে হয়ে যাবে। শাহেক, এটা এই যে মানে আমি মাথায়। দলিলটা টেক্সট করে দিয়ে দিছি, এখানে থেকে দেখে নিয়েন ভাই। আচ্ছা আচ্ছা জি। ওকে ওকে এটা বুখারীতে আছে, সহিহ মুসলিম আছে হাদিসটা আমার কাছে। মিশকাতের নাম্বারটা দিয়ে দিলাম, 415 নম্বর, এখানে বর্ণনাটা আছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। এই যে আপনাকে আমাদের কমেন্ট বক্সে একবারে রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এটা মাথার সামনে থেকে একবারে পিছন পর্যন্ত, পিছন থেকে সামনে এই যাবে আবার আসবে, এটাই। হ্যাঁ, এইভাবে আমরা মাথা মাসাজ করবো। এটার সাথে আবার একটা যোগ করি, আমরা আমরা আবার অনেকে ঘাড় মাসাজ করি। মাথা মাসাজ করার পরে এভাবে দিয়ে ঘাড় মাসাজ করি, যেটা আহ মানে অজুর মধ্যে কোনো সিস্টেম না। আমরা যদি কেউ অজুর মধ্যে এটাকে সামিল করি তাহলে অজু নাও হতে পারে, এটা একটা নতুন বিদআত হিসাবে পরিগণিত হতে পারে। আমরা ঘাড় মাসাজ করা থেকে বিরত থাকবো। আবার একটা বিষয় হয়ে থাকে যে অনেক সময় আমরা এমনিতেই ঘাড় মাসাজ করি, সেটা ভিন্ন ব্যাপার। যদি উদ্দেশ্য থাকে যে এটা অজুর অন্তর্ভুক্ত, তাহলে সেটা বিদআত হিসাবে পরিগণিত হবে এবং সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। মাথা পরিপূর্ণটা মাসাজ করব ইনশাআল্লাহ। আমরা এই সুন্নাহ পদ্ধতি অনুযায়ী মাথা মাসাজ করবো এবং অজু করবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আর কারো প্রশ্ন আছে কি? মনে হয় না আর কারো কোনো প্রশ্ন। ঠিক আছে। তাহলে আমরা রেকর্ডটা বন্ধ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।